ইসরায়েল তাইওয়ানকে অস্ত্র দিচ্ছে, ইসরায়েল তাইওয়ানকে অস্ত্র দিচ্ছে। এটা অন্যভাবে যদি আমরা মূল্যায়ন করি যে ইসরায়েল তাইওয়ানকে অস্ত্র দিচ্ছে বা অস্ত্র তৈরি করার যে সমস্ত টেকনোলজি দিচ্ছে, সেটা যদি সঠিক হয় খবরটা, তাহলে ইসরায়েলের সাথে চীনের সম্পর্ক খুব ভালো থাকবে না, এবং সেটা না থাকা ইসরায়েলের জন্য খারাপ। ইসরায়েলের সাথে চীনের সম্পর্ক ভালো না থাকা আপনার জন্য, আমার জন্য হয়তো ভালো, ইসরায়েলের জন্য খারাপ। ইসরায়েল তাইওয়ানকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিচ্ছে। আরেকটা প্রশ্ন আপনাদের কাছ থেকে বারবার আসে, সেটা হচ্ছে এই যে ভেনেজুয়েলার যুদ্ধ নিয়ে, ভেনেজুয়েলার দিকে আমেরিকার যুদ্ধ জাহাজ, যুদ্ধ বিমান এগুলো পাঠাচ্ছে আমেরিকা ব্যাপক পরিমাণে, এবং এটার কি হতে পারে। সেখানে আমেরিকা যে পরিমাণে যুদ্ধ জাহাজ, যুদ্ধ বিমান, অস্ত্র সরঞ্জাম পাঠিয়েছে, তাতে মনে করা হয় যে ভেনেজুয়েলাতে একটা আক্রমণ আমেরিকা চালাতে পারে, এবং সেটার জন্য প্রস্তুতিও নিচ্ছে। আমেরিকার সেনাপ্রধান গত কয়েকদিন আগে তার সৈন্যদের সাথে একটা বৈঠকে ওপেনলি বলেছে যে আমরা যুদ্ধের অল্প কিছুটা দূরে আছি, তোমরা যুদ্ধের জন্য প্রস্তুতি নেও। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রতিরক্ষা মন্ত্রণালয়কে যুদ্ধ মন্ত্রণালয় নাম দিয়েছে, এবং এই যুদ্ধ মন্ত্রণালয়ের যে প্রধান অর্থাৎ তার প্রতিরক্ষা মন্ত্রী, সে নির্দেশ দিয়েছে যে আমেরিকার সেনাবাহিনীর মধ্যে সে আর কোনো মোটা সেনা অফিসার দেখতে চায় না। যাদের ওজন বেড়েছে তাদেরকে সে বলেছে যে তোমরা ফিল্ডে গিয়ে, মাঠে গিয়ে এখন প্রস্তুতি নাও যুদ্ধ করার, ওজন কমাও, দৌড়াও, ট্রেনিং নাও। তোমরা এখন আর হচ্ছে রুমের মধ্যে বসে থেকে তোমাদের হচ্ছে ওই মগজের বিবৃতি দিয়ে বা মগজের চিন্তা দিয়ে তোমার এই সৈন্যদের ট্রেনিং দেওয়ার দরকার নাই। এখন দরকার আমার হচ্ছে ফিল্ডে যুদ্ধ করার, কারণ ফিল্ডের যুদ্ধ খুব সামনেই, শীঘ্রই চলে আসছে। এটা হচ্ছে আমেরিকার কথা। আগস্টের 15 থেকে অক্টোবরের 15 পর্যন্ত, অর্থাৎ এই মাসের 15 তারিখ পর্যন্ত এই ভেনেজুয়েলার আশেপাশে, ভেনেজুয়েলা, তারপরে হচ্ছে কিউবা, তারপরে হচ্ছে পানামা, এই অঞ্চলে আমেরিকা প্রায় 200টারও বেশি সামরিক ফ্লাইট পরিচালনা করেছে, অর্থাৎ যুদ্ধ বিমান উড়িয়েছে, এবং প্রায় 83টি বিভিন্ন ধরনের বিমান সেখানে অংশগ্রহণ করে। এখনো সেই অঞ্চলে প্রচুর পরিমাণে আমেরিকার যুদ্ধ জাহাজ এবং বিমানবাহী রণতরী আছে। এখন আরেকটা খবর, খুব ছোট্ট এক কথার একটা খবর, কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে নেতানিয়াহু ওপেনলি বলেছে যে আমরা ইসরায়েল, অর্থাৎ ইসরায়েল যুক্তরাষ্ট্রের কোনো অধীনস্থ বা তত্ত্বাবধানে থাকা কোনো দেশ না। এটা তার ওপেনলি বলার কারণ কি? যেমন যে প্রশ্নটা আমি এর আগে একদিন করেছিলাম যে আমেরিকা কেন ওপেনলি বলছে যে ইসরায়েল হচ্ছে আমার প্রক্সি, তাহলে সেই কথার উপরে ইসরায়েলের প্রধানমন্ত্রী এখন ওপেনলি বলছে আমি আমেরিকার অধীনস্থ কোনো দেশ না, অর্থাৎ আমি আমেরিকার কোনো প্রক্সি না। এই যে আমেরিকা ইসরায়েল যে তাদের মধ্যের যে অভ্যন্তরীণ সংঘাত, পর্দার আড়ালের সংঘাত, সেটা কিন্তু এখন আস্তে আস্তে আরো একটু সামনে আসছে। কে কাকে নিয়ন্ত্রণ করবে? এখানে ট্রাম্পের থাকা ভালো। ট্রাম্প থাকলে সে এই যে তার যে হচ্ছে একটা বিশাল টাইপের একটা হচ্ছে বড় ভাই সুলভ আচরণ, যে আমি তোমাকে চালাই, এটা যদি তুমি মেনে না নাও তাহলে তোমাকে আমি সাইজ করব। তো এই যে ট্রাম্পের বড় ভাই সুলভ আচরণ, এটাকে আপনি দাজ্জাল সুলভ আচরণও বলতে পারেন, যে ডান হাতে স্বর্গ আর হচ্ছে বাম হাতে নরক দেখাবো, তুমি যদি আমার পক্ষে থাকো তাহলে তুমি স্বর্গে বাস করবা, আর যদি তুমি আমার পক্ষে না থাকো তুমি নরকে বাস করবা। এই যে দাজ্জাল সুলভ আচরণ একদিক থেকে ভালো, কারণ হচ্ছে ইসরায়েলের মতো এই যে কি বলে এটাকে, ইসরায়েলের মতো এমন অত্যাচারী একটা রাষ্ট্রকে শায়েস্তা করার জন্য যেহেতু মুসলিম বিশ্বের কেউ এগিয়ে আসছে না, সেহেতু এই ট্রাম্পের মতো একজন লোকের দরকার এই ধরনের সংঘাতকে আরো বড় করে তারপরে শায়েস্তা করার। কি হবে সেটা জানি না, কিন্তু তাদের মধ্যে এই কনফ্লিক্ট যে অনেকটাই সামনে আসছে সেটা বোঝা যায়। আরেকটা বিষয় এখানে আছে, সেটা হচ্ছে মুসলিম বিশ্বের দেশগুলো এতদিন পর্যন্ত একটুও তার নিজের স্বার্থে অথবা মুসলিম বিশ্বের স্বার্থে চিন্তা করারই ধার ধরতো না। সেই দেশগুলো কিছুটা হলেও চিন্তা ভাবনা করছে, অনেকগুলো দেশ চিন্তা ভাবনা করছে। এটা এই মুহূর্তে মুসলিম বিশ্বের দেশগুলোর জন্য অথবা ফিলিস্তিন, গাজার জন্য একটা ইতিবাচক দিক।
এরপরে বলেছিলাম যে পুতিনের সাথে ট্রাম্পের একটা বৈঠক হওয়ার কথা, সেই বৈঠক হওয়ার বিষয়টা এখনো পর্যন্ত নিশ্চিত না, তবে আলোচনা চলছে। আর ট্রাম্পের একটা বিষয় আছে যে সে কোনো জিনিস ঘটার আগে মানে হইতে পারে, তার কানে আসছে যেরকম একটা জিনিস হওয়ার সম্ভাবনা আছে, মনে করেন যে তার কানে কেউ বললো, তার পররাষ্ট্রমন্ত্রী এসে যে আমি তো রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলছি, তো রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলছে যে পুতিনের সাথে একটা বৈঠক, আপনার একটা বৈঠক আমরা মানে সেট করতে পারি। সাথে সাথে সে হয়তো মিডিয়ার সামনে এসে বললো যে আগামী 2 সপ্তাহের মধ্যেই আমি পুতিনের সাথে বৈঠকে বসছি। ঠিক একইভাবে আরো অনেকগুলো ঘটনা সে এরকম ভাবে বলে বা করার চেষ্টা করে। এখন ইউরোপের অনেকগুলো দেশ তারা নিজেরা একটা জোট করার চেষ্টা করছে, একটা সামরিক জোট। এটা কিন্তু ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো সে প্রথম নিয়ে এসেছিল যে ইউরোপের একটা সামরিক জোট দরকার। পরবর্তীতে ইউরোপের অনেকগুলো দেশ কিছুটা সায় দিয়েছিল, কিন্তু ট্রাম্প এতে ব্যাপক পরিমাণে ক্ষেপেছিল। ট্রাম্প ক্ষেপে তারপরে হচ্ছে ইউরোপের দেশগুলোর নেতাদেরকে নিয়ে সে ওভাল অফিসে বসে তারপরে তাদেরকে সামনে বসিয়ে মোটামুটি তার অধীনস্থ কিছু লোক এরকম ভাবে ট্রিট করে তারপরে হচ্ছে ইউরোপের উপরে সে ন্যাটোর ক্ষমতাকে আরো শক্ত করার চেষ্টা করেছিল। এবং সেই যে শক্ত করার চেষ্টা করেছিল সেটাতে শেষ পর্যন্ত এই সবাই হচ্ছে মুখ বুজে সহ্য করেছিল, কিন্তু তারা এখনো পর্যন্ত যে জিনিসটা চায় সেটা হচ্ছে ইউরোপের নিজস্ব একটা সামরিক শক্তি। এটা ছাড়া ইউরোপের কোনো ভবিষ্যৎ নেই। এখন ইউরোপের নিজস্ব সামরিক শক্তি যেমন দরকার তেমন আবার ইউরোপের এই নিজস্ব সামরিক শক্তিতে ঝামেলা অনেক বেশি। জার্মানি যদি সামরিক দিক থেকে শক্তিশালী হয় তাহলে এখানে পোল্যান্ডের অবস্থা খারাপ হবে। জার্মানি যদি সামরিক দিক থেকে শক্তিশালী হয় এখানে অন্য যে সমস্ত দেশগুলো আছে সেগুলোর সাথে সে সংঘাত লাগবে, এটা একেবারে মানে ধরা। যে কারণে জার্মানকে সামরিক দিক থেকে শক্তিশালী হতে দিতে চাইছে না এই সমস্ত দেশ, ইউরোপের অন্যান্য দেশ। কিন্তু ইউরোপ যদি বলে যে আমি ইউরোপ হিসেবে শক্তিশালী হবে তখন তো সেটার মধ্যে জার্মানি আছে এবং জার্মানি সেদিক থেকে আঘাত হবে, অলরেডি জার্মানি শুরুও করেছে। এসব নিয়ে ইউরোপে একটা মানে দোদুল্যমান অবস্থা। হাঙ্গেরি তো জানেনি যে হচ্ছে ইউরোপের মধ্য থেকে সে চাইছে নিজেকে একটু ভিন্ন রাখতে, যে ইউরোপ যে সমস্ত জিনিস করে সেটা করতে চায় না। রাশিয়ার সাথে তার ব্যাপক পরিমাণে সম্পর্ক, সিরিয়াস টাইপের দহরম মহরম সম্পর্ক এগুলো। এরই মধ্যে একটা খবর বেরিয়েছে, সেটা হচ্ছে বেলারুশ থেকে পোল্যান্ডে যাওয়ার জন্য মাটির নিচ দিয়ে টানেল করেছে বেলারুশ। এটা হচ্ছে পোল্যান্ডের কথা যে মাটির নিচ দিয়ে টানেল করেছে বেলারুশ। কেন করেছে? যে বেলারুশ থেকে অবৈধ অভিবাসী বিভিন্ন দেশ থেকে যারা ইউরোপে যেতে চায় তাদেরকে এখন আর পোল্যান্ডের সীমান্ত দিয়ে পাঠাতে পারে না। পোল্যান্ড সীমান্তে বড় প্রহরা বসিয়েছে, এজন্য মাটির নিচে সুড়ঙ্গ করে তারপর সেই সুড়ঙ্গ দিয়ে তাদেরকে পোল্যান্ডে বা ইউরোপে পাঠাবে, এরকম কিছু খবর এটা পোল্যান্ড আজকে বলেছে। এখন বেলারুশ থেকে এটা নিয়ে এখনো পর্যন্ত কোনো ধরনের বক্তব্য আসেনি, এটা কতটা সঠিক কতটা মিথ্যা নাকি প্রোপাগান্ডা। ওদিকে ইউক্রেনকে F-16 যুদ্ধ বিমান দিচ্ছে বেলজিয়াম এই ঘোষণা দিয়েছে। আবার সুইজারল্যান্ড বলছে যে সে ইউক্রেনকে তার তৈরি যুদ্ধ বিমান দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। লেবাননের একটা খবর আছে, সেটা হচ্ছে যে লেবাননে যে লেবাননের দক্ষিণ অঞ্চলে লিতানি নদীর উত্তরে যে হিজবুল্লাহকে যে সরিয়ে রাখা হয়েছিল এবং সেখানে একটা বাফার জোন তৈরি করা হয়েছিল, হিজবুল্লাহর হাত থেকে অস্ত্র লেবাননের সেনাবাহিনী সব তুলে নেবে বলেছিল, সেখান থেকে একটা খবর এসেছে যে হিজবুল্লাহ খুব দ্রুত নতুন করে আবার যোদ্ধা নিয়োগ করছে, ঘাঁটি পুনর্স্থাপন করছে এবং অস্ত্রশস্ত্র সংগ্রহ করছে, এরকম একটা খবর লেবানন থেকে এসেছে। লেবাননের সাথে সিরিয়া আবার নতুন করে সম্পর্ক স্থাপন করতে যাইছে, এটা নিয়ে সিরিয়ার সরকারের সাথে লেবাননের সরকারের বৈঠক হয়েছে। লেবাননের পররাষ্ট্রমন্ত্রী বলছে যে সিরিয়ার সাথে আমরা একটা নতুন করে সম্পর্ক স্থাপন করতে যাচ্ছি। সিরিয়া সম্পর্কে বলি, সিরিয়া এখন সিরিয়া যে কুর্দি সশস্ত্র গোষ্ঠী আছে তারা আমেরিকার এবং ইসরায়েলের সাপোর্টে এখনো পর্যন্ত অস্ত্র সমর্পণ করেনি, সিরিয়া সরকারের সাথেও সমঝোতায় আসেনি। কিন্তু সিরিয়ার সরকার এ নিয়ে আমেরিকা এবং ইসরায়েলের সাথে একটা সমঝোতায় যাওয়ার জন্য চেষ্টা করছে, সেটা কখন হবে এখনো পর্যন্ত নিশ্চিত না। ইতিমধ্যে স্বর্ণ নিয়ে ব্যাপক হাইপ উঠেছিল, ব্যাপক ভাইব উঠেছিল সারা বিশ্বে, যে স্বর্ণের দাম বাড়তে ছিল এবং স্বর্ণ একটা লেভেলে গিয়ে হচ্ছে সবচেয়ে বেশি
বিভিন্ন দেশের সেন্ট্রাল ব্যাংক হচ্ছে স্বর্ণ মজুদ রেখেছিল। এখন সেই স্বর্ণের দাম হঠাৎ করেই পড়তে শুরু করেছে। তবে এই পতনটা হয়তো একেবারে হু হু করে পড়বে না, কিন্তু একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত পড়বে আরো কিছুদিন, কারণ স্বর্ণের দামটাকে একটু পরিকল্পিতভাবেই বাড়ানো হয়েছিল। এবং এই স্বর্ণের দাম পড়ার কারণে বিভিন্ন দেশের এই আমেরিকার সেন্ট্রাল ব্যাংকের যে ডলারের যে প্রভাব, সেটার থেকে বেরিয়ে আসার যে কথাবার্তা, সেটার থেকে বেরিয়ে আসতে পারবে না এবং ডলার আরেকটু শক্তিশালী হবে, এটা মনে করা যাচ্ছে। আরো একটা খবর, যেটাকে দুটা খবর, সৌদি আরব, যেহেতু আজকে সৌদি আরব নিয়ে আলোচনা করছি, এই জন্য সৌদি আরব থেকে নিয়ে আসি। একটা হচ্ছে সৌদি আরব তার যে কফিল ব্যবস্থা, সেটাকে সে বাতিল করার ঘোষণা দিয়েছে মূলত এই বছরের শুরুতেই, কিন্তু নতুন করে তেমন কোনো ঘোষণা আসেনি। তবে এবছরের ডিসেম্বরে, অর্থাৎ আগামী জানুয়ারি থেকে সৌদি আরব তার এই যে নতুন অর্থনৈতিক পরিকল্পনা, যেটাতে সে বাইরে থেকে ব্যাপক পরিমাণে লোক এবং ইনভেস্টর টানার চেষ্টা করছে, সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য সে অনেকগুলো রিফর্ম করছে, তার লেবার লতে অনেকগুলো রিফর্ম করছে। সেই রিফর্মের একটা হচ্ছে যে কফিল ব্যবস্থাতে সে রিফর্ম নিয়ে আসছে, কিন্তু সেটা একেবারে পুরোপুরি এরকম না যে এখন যারা চাকরি করছেন তারা কফিলের অধীনে থাকবেন না, নতুন যারা যাচ্ছেন তারা পুরোপুরি হচ্ছে তুরস্কের মতো বা ইউরোপের মতো স্বাধীনভাবে যেথা ইচ্ছা, যার সাথে ইচ্ছা ব্যবসা চাকরি করতে পারবেন, সেরকম না, কিন্তু সে সেখানে কিছুটা সংস্কার নিয়ে আসছে। আরেকটা খবর হচ্ছে যে সৌদি আরবে এবছর রমজানে কোনো ওমরা ভিসা দেওয়া হচ্ছে না, বা রমজানে ওমরা নিষিদ্ধ থাকবে, এরকম একটা খবর হয়তো আপনারা দেখছেন। খবরটা আংশিকভাবে সত্য। আংশিক সত্য হচ্ছে এরকম যে সৌদি আরব সরাসরি নিষেধাজ্ঞা দেয়নি যে না, রমজানে কেউ আসতে পারবে না, কিন্তু সে যেটা দিয়েছে সেটা হচ্ছে যে রমজানের আগেই সৌদি ভিসা শেষ করতে হবে, মানে রমজানের একটা নির্দিষ্ট সময় আগ পর্যন্ত সৌদি ভিসা দেবে, তারপরে আর সৌদি ওমরা ভিসা ইস্যু করবে না। আর দ্বিতীয়টা হচ্ছে যে যাদেরকে ওমরা ভিসা ইস্যু করছে বা করবে ওই সময় পর্যন্ত, তাদেরকেও রমজানের আগেই, ঈদের আগেই হচ্ছে তাদেরকে, ঈদের পরপরই হচ্ছে তাদেরকে চলে আসতে হবে। আমি কথাটাকে আবার নতুন করে একটু সুন্দর করে বলি, সেটা হচ্ছে যে ঈদের পর, অর্থাৎ রমজানের ঈদের পর থেকে কোরবানি পর্যন্ত আর কোনো ওমরা যাত্রী সৌদি আরবে যেতে পারবে না। এটার উপরে নিষেধাজ্ঞা দিয়েছে বলতে যে খবর, সেটা নিষেধাজ্ঞা না, সেটা হচ্ছে সৌদি আরব কিছুটা রেস্ট্রিকশন দিয়েছে, মানে কিছুটা আপনাকে হচ্ছে বিধি নিষেধ বেঁধে দিয়েছে যে এই দিন পর্যন্ত তুমি ভিসা নিতে পারবা, এই দিনের পরে তুমি হচ্ছে ওই ভিসায় আর থাকতে পারবে না। তার মানে হচ্ছে অটোমেটিকলি আসলে আপনাকে নিষেধাজ্ঞা দেওয়া। সেটা কোন পর্যন্ত? ঈদের 2-3 দিন পর পর্যন্ত। তারপরে আপনি আর সৌদি আরবে ওমরার জন্য যেতে পারবেন না। তাহলে কথাটা কি দাঁড়াচ্ছে? ঈদের পর থেকে হজ পর্যন্ত এবছর সৌদি আরবে ওমরা যাত্রীরা যেতে পারবে না, এটা মোটামুটি নিশ্চিত। আর একটা গুজব, আর কোন গুজব? গুজবের তো কোনো শেষ নেই। এখন এই গুজব নিয়ে কথা বলতে গেলে আসে ফ্যাক্ট চেকিং। আমরা ফ্যাক্ট চেকিং কোর্স শুরু করেছি। অনেকে প্রশ্ন করেন, ভাই ফ্যাক্ট চেকিং কোর্স আপনি কিসের জন্য শুরু করছেন? টাকা কামাইয়ের ধান্দা নাকি? ভাই টাকা কামাইয়ের ধান্দা করলে তাহলে তো কত ধান্দা করতাম, আর টাকা কামাইয়ের ধান্দা কেন করবো না? যাই হোক, সে প্রশ্নও না। ফ্যাক্ট চেকিংটা আসলে কেন দরকার? এটা সবার দরকার। আপনি শুধু সাংবাদিকতার ক্ষেত্রে না, আপনি আপনার নিজের জীবনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, ইনভেস্টমেন্টের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, আপনার বিয়ের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, আপনার ছেলের স্কুলের বা ইউনিভার্সিটি সঠিকটা খুঁজে পাওয়ার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, আপনি বিদেশে ছেলেকে পড়াতে পাঠাবেন, কোথায় পাঠাবেন সেটার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, আপনি বিদেশে চাকরির জন্য যাচ্ছেন সেটার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, ভাই আপনার ভিসা সঠিক কিনা সেটার জন্য আপনার ফ্যাক্ট চেকিং দরকার। কত মানুষ যে আমার কাছে ভিসা পাঠাচ্ছে, ভাই আমি তুর্কি থেকে এই ভিসাটা পেয়েছি, দেখেন তো একটু ভিসাটা। এখন আমি বসে বসে তার এই ভিসা চেক করতেছি যে এটা সঠিক কিনা, তাকে আবার পাঠাচ্ছি যে না ভাই এটা সঠিক না, কারণ হচ্ছে এখানে এই তথ্য দরকার, এই তথ্যগুলো নাই, বা এখানে এই জিনিসটা এই কর্নারে থাকা দরকার, এই জিনিসটা সঠিকভাবে না, এই জিনিসটা ভুলভাবে আছে। এই জিনিসগুলোকে সঠিকভাবে জানার জন্য, বোঝার জন্য, কারণ বর্তমান বিশ্বে আমরা পুরোপুরি হচ্ছে অনলাইন ভিত্তিক একটা লাইফে ঢুকে গেছি, আমরা জীবনযাপন করছি এখানে অনলাইন ভিত্তিক জীবন। এই অনলাইন ভিত্তিক জীবনে আপনার ফ্যাক্ট চেকিং লাগবে। অনেকে বলেন যে ফ্যাক্ট চেকিং এর দরকার নেই, আমার তো হচ্ছে এআই আছেই। আপনি দেখেন না এখন এআই কে জিজ্ঞেস করে, একটা সময় পর্যন্ত স্বল্প তথ্য ছিল এআই এর কাছে এবং সঠিক তথ্যগুলো দিত, কিন্তু এখন তথ্য ঢোকার কারণে, মানে তথ্য তো আপনি আমি ঢুকাচ্ছি, এআই কার কাছ থেকে তথ্য নিয়ে হচ্ছে সে মানে তার ব্রেনকে ভারী করছে? আপনার আমার কাছ থেকে। এখন আপনি আমি যে ধরনের তথ্য ঢুকাচ্ছি, সে সেইখান থেকে ভুয়া তথ্যের উপর ভিত্তি করে তারপরে হচ্ছে সে ইয়া করতেছে। যেমন ধরুন আজকে কিছুক্ষণ আগে একটা টুইটারে একটা পোস্ট ছিল যে তুরস্ক বাংলাদেশের কাছে হিসার এয়ার ডিফেন্স সিস্টেম বিক্রি করেছে। এটা
ফাইনাল করেছে, ব্রেকিং নিউজ, তার মানে হচ্ছে আজকে ফাইনাল করেছে, তাই না? ব্রেকিং নিউজ যেহেতু। খুঁজলাম আজকে তুরস্কের পক্ষ থেকে এই ধরনের কোনো বক্তব্য নেই। এরপরে হচ্ছে এআই কে জিজ্ঞেস করলাম যে বলতো এটার ব্যাপারে কি, একটু চেক করলাম আর কি। এই বললো যে হ্যাঁ কথা সত্য, তুরস্ক এটা এবং বাংলাদেশ এটা নিয়ে হচ্ছে চুক্তি করেছে, কথা সত্য। বললাম সোর্স দাও। সে সোর্স দিল কি, অমুক হচ্ছে কি টুইটার অ্যাকাউন্ট, সমুখ হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট, সমুখ হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। কেন এই সোর্স গুলো দিলে জিজ্ঞেস করলাম, এই সোর্সকে তুমি কিভাবে অথেন্টিক সোর্স? বলে যে এই সোর্সের একটা হচ্ছে 45,000 ফলোয়ার আছে, আরেকটার হচ্ছে 1 লাখ ফলোয়ার আছে, আরেকটার হচ্ছে 2 মিলিয়ন ফলোয়ার আছে। তো এই ফলোয়ার থাকলে তুমি এটাকে কেন হচ্ছে সঠিক সোর্স হিসেবে দেখাচ্ছ? তারপরে সে নিয়ে আসলো কি যে এটা নিয়ে তো আসলে আগে অনেক আলোচনা হয়েছে, অনেকগুলো ওয়েবসাইটের সোর্স নিয়ে আসলো। তো সেই ওয়েবসাইট গুলো এই দুই দেশের কোনো দেশের কিনা? না, এই দুই দেশের কোনো দেশের না। সেই ওয়েবসাইট গুলো কারা? থার্ড পার্টি ওয়েবসাইট, বিভিন্ন ধরনের মিলিটারি ওয়েবসাইট, এবং মিলিটারি ওয়েবসাইট যে আসলেই মিলিটারির সাথে সম্পৃক্ত কিনা, সম্পৃক্ত না। কারা করছে? 2-3 জন লোক বসে একটা ওয়েবসাইটের নাম দিচ্ছে, বেলজিয়াম মিলিটারি ওয়েবসাইট। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোকে আপনি যখন গভীরে যাবেন তখন দেখবেন যে আপনি হারিয়ে যাচ্ছেন। আমরা অনেক সময় অনেক তথ্য দেওয়ার সময় ভাবি যে আচ্ছা এই তথ্যটা যে দিচ্ছি সঠিক কিনা। এখন আপনি কয়টা সোর্স হচ্ছে ইয়া করবেন, আপনাকে এমন ভাবে হচ্ছে বিভিন্ন সোর্স থেকে তথ্য দিচ্ছে যে আপনার মাথা গুলিয়ে যাচ্ছে। এইসব কারণে আমরা ফ্যাক্ট চেকিং কোর্স শুরু করেছি, এবং ফ্যাক্ট চেকিং এর পরে আরো কয়েকটা কোর্স আসবে। সেগুলোর মধ্যে একটা হচ্ছে এআই ভিত্তিক জার্নালিজম, এআই ভিত্তিক মার্কেটিং, তারপরে হচ্ছে যারা ইনফ্লুয়েন্সার আছে বিভিন্নভাবে, যারা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট করে, তাদেরকে আরেকটু নার্সিং করা, সঠিকভাবে হচ্ছে তাদেরকে নার্সিং করে শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েশনে যে টাকা কামাই সেটাই না, টাকা কামাইয়ের সাথে সাথে তার যেভাবে হচ্ছে কোয়ালিটি ফুল কন্টেন্ট তৈরি করতে হয়, আবার একই সাথে এটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার যে অ্যাঙ্গেলগুলো, সেগুলো নিয়ে তাদের সাথে আলোচনা করব, তাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং এই সবগুলো আমি একাই না, আমার সাথে একটা টিম থাকবে, যে টিমের মধ্যে বেশিরভাগই হচ্ছে বিদেশি, বাইরের দেশে, বাইরের থেকে। এইভাবে কয়েকটা কোর্স আমরা পরীক্ষামূলক চালাবো। যদি সেগুলোতে আমরা সফল হই, যদি দেখি যে হ্যাঁ দর্শকদের এবং কোর্সে যারা আসছেন তাদের চাহিদা আছে এবং তারা স্যাটিসফাইড, তাহলে আমরা এগুলোকে আরো দীর্ঘমেয়াদে এগিয়ে নেব, এবং সেটার থেকে যারা কোর্সে আসবেন তাদের মধ্য থেকে সফলদের জন্য দেখা যাবে যে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ বলার আগে আরেকটা বলি যে আপনারা এই কোর্সগুলোর লিঙ্ক কোথায় পাবেন, কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, কেন করবেন, কোথায় যাবেন, এগুলো আমি আজকের এই ভিডিওর পরে ভিডিওর নিচে দিয়ে দেব। আল্লাহ হাফেজ।